ফ্যাংইউ বলে, তুমি কি তার ভাষা বুঝতে পেরেছো? জাওই বলে, হ্যাঁ, একাডেমির লোকেরা যখন তাকে মারতে চেয়েছিল তখন তার হাতে আঘাত লেগেছে, কিন্তু কোনো মেডিসিন না নেওয়ার কারণে এই আঘাতটা এখনো পর্যন্ত আছে। তখন আমরা দেখি সে ডেমনটার ফেস একেবারেই ঠিক হয়ে গিয়েছে। জাওজি এদিকে ফ্যাংইউকে অবিশ্বাস করে তার কাছ থেকে স্পিরিট রিংটা নিয়ে আসার কারণে ক্ষমা চায় আর তাকে তার স্পিরিট রিংটা দিয়ে দেয়। তার হাতে রিংটা দেখে ডেমন মেয়েটি বলে, এই রিংটা তুমি কোথায় পেয়েছো? এটার মধ্যে তো মিস্টার মিউ থাকে। ফ্যাংইউ বলে, হ্যাঁ, মিস্টার মিউ হচ্ছে আমার মাস্টার। এটা শুনে জাওজি বলে, সে তোমার মাস্টার, কিন্তু তুমি আমাকে এই কথাটা একবারও বলনি। ফ্যাংইউ ডেমনটাকে বলে, তোমার আর আমার মাস্টারের মধ্যে কি সম্পর্ক আছে? এরপর ওলফ ডেমন তার গল্প বলতে শুরু করে। সে যখন প্রথমবারের মতো তার মানুষের রূপ ফিরে পেয়েছিল তখন সে সেলেস্টিয়াল প্যালেসে একটা মেড হিসেবে কাজ করত। নতুন হওয়াতে তার কাজে সবাই তাকে বকা দিলেও সেখানকার ইয়ং মাস্টার তাকে একদমই বকা দিত না, বরং সে তাকে ছোট একটা বাচ্চার মতো সবকিছু শেখাতো। ধীরে ধীরে সে সেই ইয়ং মাস্টারের প্রেমে পড়ে। ওলফ ডেমন তখন তাকে তার সত্যটা বলে দেয়। সে অবাক হয়েছিল তার সত্যটা জানার পরও ইয়ং মাস্টার তাকে কিছুই বলেনি, বরং সে তাকে মেনে নিয়েছে। কিন্তু তার পরিবার জানার পর তাকে মেনে নেয়নি। তাই সে ওলফ ডেমনকে বলেছিল সে যেন এখান থেকে চলে যায় আর এখানকার সবথেকে উঁচু টেম্পলে এসে তার জন্য অপেক্ষা করতে। ওলফ ডেমন না চাইতেও সে টেম্পলে চলে যায়, কিন্তু সেখানে 2-3 দিন অপেক্ষা করার পরও সে আসে না। এভাবে করে প্রায় 3 মাস কেটে যায়। ওলফ ডেমন সে সময় প্রেগনেন্ট ছিল, তাই সে ভাবছিল শেষবারের মতো ইয়ং মাস্টারের সাথে দেখা করবে। তাই সে সেখানে যায়, কিন্তু ওখানে গিয়ে দেখে ইয়ং মাস্টার আত্মহত্যা করার চেষ্টা করছে। সে অনেক কান্না করে তার জন্য। ইয়ং মাস্টার বলে, আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। এখানকার সবাই আমাকে ওখানে যেতে দেয়নি, সারাদিন আমাকে এখানে বন্দি করে রাখতো। শেষবারের মতো তোমাকে দেখতে পেয়েছি, এটাতে আমি অনেক বেশি খুশি। এটা বলে সে মারা যায়। আর তখন আমরা ওলফ ডেমনের ভয়ানক রূপটা দেখতে পাই। এটা শুনে এদের দুজনের অনেক বেশি কষ্ট হয়। এখানে এই ফ্ল্যাশব্যাকটা শেষ হয়। নেকড়ে ডেমন বলে, আমি এখন আমার বাচ্চাদের জন্য বেঁচে থাকতে চাই। এরপর আমরা জুনলিনকে দেখি। সে এখানে আসার সময় ইউমিংকে দেখতে পায় আর বলে, তুমি তো বলেছিলে তুমি নাকি ফ্যাংইউ সবসময় খেয়াল রাখবে। তুমি কি জানো সে যে এই জঙ্গলে এসেছিল? বেচারা ইউমিং এর এমনিতেও হার্ট ব্রোকেন ছিল। সে জুনলিনকে বলে, আমি একটা ডেমনের ছেলে, তাই ফ্যাংইউ কখনোই আমাকে চুজ করবে না। সেখানে তখন আমরা ডেমনদের লিডারকেও দেখি। সে ওখানে আসার কারণে ডেমন আর জাওজি ওখানে পড়ে যায়। জাওজি অজ্ঞান হয়ে যায়। ফ্যাংইউ দেখে ডেমনের বাচ্চা দুটো তো অলরেডি মারা গিয়েছে। নেকড়ে ডেমন এর জন্য ফ্যাংইউকে দায়ী করতে থাকে। ফ্যাংইউ বলে সে কিছুই করেনি, কিন্তু নেকড়ে ডেমন তো এটা বিশ্বাস করে না। আর রেগে সে নিজের আসল ফর্মে এসে ফ্যাংইউর উপর অ্যাটাক করতে চায়। রানী আর জুও বলছিল তাদের প্ল্যানটা পুরোপুরি সাকসেসফুল না হলেও কিছু অংশ সাকসেসফুল হয়েছে। যাই হোক, জুনলিন আর তার বন্ধুরা সেই গুহাতে চলে আসে। আর যখনই ফ্যাংইউকে দেখতে পায় এই ডেমনটার সাথে, তখন তারা ডেমনটাকে আটকে দেয়। জুয়ান যখন জাওইকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় তখন সে একটু ভয় পেয়ে যায়। ফ্যাংজি বলে, আমি এই ডেমনটা সম্পর্কে জানি যে অনেক বেশি ভয়ানক, আমাদের এখান থেকে চলে যেতে হবে। তারা প্রত্যেকে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা রানীকে দেখি যে নিজের পায়ে কুড়াল মারতে এসেছে। সে রাজার কাছে এসে সমস্ত সত্যি কথা বলে দেয় আর বলে, তুমি কি ভেবেছো আমি কি তোমার ওয়াইফ হওয়ার জন্য এতদিন ধরে এখানে আছি? আমি তোমাকে ধীরে ধীরে পয়জন দিচ্ছিলাম, কিন্তু আমার প্ল্যানটা সম্পূর্ণ উইউ নষ্ট করে ফেলেছে। তার এসব কথা শুনে রাজা তার সৈন্যদেরকে বলে রানীকে জেলে নেওয়ার জন্য, কিন্তু কেউ নড়ছিল না। রানী বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ এসব তোমার নয় বরং আমার কথাই শুনে চলে। তখন ডার্ক নাইট কোডের হেড আসে আর রাজার গলা চেপে ধরে। রাজা বলে, জুনলিন তোমাদের একজনকেও ছাড়বে না। রানী বলে, তার চিন্তা বাদ দাও, এখন তো তোমাকে নিজেকে বাঁচাতে হবে। সে সৈন্যদেরকে বলে রাজাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আর এরপর সে নিজের সিংহাসনে বসে যায়। অর্থাৎ সে এখন থেকে কিনিয়ান কন্টেন্ট মানে সেলেস্টিয়াল প্যালেসের রানী হয়ে গিয়েছে, যার কাছে সমস্ত দায়িত্ব থাকবে। ডেমন লর্ড বলে, ফাইনালি এত বছর অপেক্ষা করার পর তুমি এখানকার রানী হতে পেরেছো। এদিকে জুনলিন আর ইউমিং দুজনে লড়াই করছিল। তখন তাদের মাঝখানে সে ডেমনটা চলে আসে আর তাদের উপর অ্যাটাক করে দেয়। প্রত্যেকে মিলে সে ডেমনটাকে আটকানোর চেষ্টা করে। ইউমিং একটা এনার্জি ব্যারিয়ার ক্রিয়েট করে, যার ফলে সে ওখান থেকে বের হতে পারে না। ফ্যাংইউয়ের মনে পড়ে এই ডেমনটা তো নিজের বাচ্চাদের মৃত্যুর জন্য এসব করছিল, কারণ সে নিজের বাচ্চাদের অনেক ভালোবাসতো। তাই ফ্যাংইউ বলে সে যে করেই হোক এই ডেমনটাকে তাদের হাত থেকে বাঁচাবে। ফ্যাংইউকে এইভাবে দেখে ইউমিং নিজের পাওয়ার দিয়ে সে ডেমনটাকে আটকানোর চেষ্টা করে, যাতে সে ফ্যাংইউর উপর অ্যাটাক না করে। ফ্যাংইউ সেখানে যাওয়ার সময় ডেমনটা উল্টো ফ্যাংইউকে ভুল বুঝে তার উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সে স্পিরিট রিংটার মধ্যে থেকে তখন মিউ বেরিয়ে আসে, যে কিনা সে ডেমনটাকে আটকে দেয় আর বলে, আমি তোমাকে 20 বছরের সময় দিচ্ছি, এর মধ্যে তোমাকে ডিসিশন করতে হবে তুমি কি বেছে নেবে।
তখন সেখানে জুও আসে আর বলে রাজা তাদেরকে অর্ডার করেছে জুনলিন, ফ্যাংইউ, জুয়ান, ফ্যাংজি আর জাওইকে গ্রেপ্তার করতে, কারণ তারা ডার্ক নাইট কোর্টের লোকেদের সাথে লড়াই না করে উল্টো তাদের সাথে একত্রিত হয়ে এখানে ঝামেলা করছে। যেটা শুনে প্রত্যেকে অবাক হলেও জুনলিন বলে, যতক্ষণ পর্যন্ত আমি সত্যটা না জানতে পারবো ততক্ষণ আমি এটা বিশ্বাস করব না। সে ফ্যাংইউকে উঠিয়ে নেয় আর তাদের সাথে যাওয়ার জন্য তৈরি হয়। জুও তখন ফ্যাংইউয়ের গলায় থাকা রিংটা নিয়ে নেয় আর বলে, আমাদের সন্দেহ হচ্ছে সে এই রিংটার সাহায্যে ডার্ক নাইট কোর্টের লোকেদের সাথে যোগাযোগ করছে। জুয়োর বোন মিউইয়াও এই সিদ্ধান্তে একদমই খুশি ছিল না। তার সন্দেহ হচ্ছে তার বোনও হয়তো ডার্ক নাইট কোডের লোকেদের সাথে মিলিত আছে। সে তার বোনকে এসব ব্যাপারে জিজ্ঞেস করলে জুয়ো তাকে কিছুই বলে না। অন্যদিকে এই ডেমনটা নিজের ভালোবাসার মানুষ যেখানে থাকতো সেখানে একবার দেখতে আসে। ওল্ফ ডেমনকে সেলেস্টিয়াল প্যালেসে দেখে জুয়ো তার উপর অ্যাটাক করে দেয়। ওল্ফ ডেমন তখন সে পুরনো জায়গাটা দেখে একটু ইমোশনাল হয়ে যায়। এর সুযোগ নিয়ে জুয়ো তাকে বন্দি করে রাখে। তবে সে ওল্ফ ডেমনকে বলে দেয় তার বাচ্চার মৃত্যুর পেছনে ফ্যাংইউয়ের কোনো হাত নেই। রানী এদিকে তার গার্ডকে বলে, যে করেই হোক ফ্যাংইউ যেন আজকে রাতেই মারা যায়, না হলে তাদের প্ল্যান পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এরপর জাওজিকেও বলে নিজের দলে চলে আসার জন্য, কিন্তু জাওজি মানা করে দেওয়ায় সে তাকেও বন্দি করে নেয়। অন্যদিকে আমরা ফ্যাংইউকে দেখি যাকে লাইটেনিং থান্ডারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আর এমন অবস্থা হয়েছে কিছুক্ষণ পরে তো সে মারা যেতে নেবে। এসব কিছু ডেমনদের লিডার করছিল। ফ্যাংইউ এসব দাঁড়িয়ে থেকে দেখছিল, কিন্তু সে ভাবতে থাকে সে কিভাবে ফ্যাংইউকে হেল্প করবে। রানী এরপর জুনলিনের সাথে দেখা করতে আসে। জুনলিন বলে সে তার বাবাকে কেন বিয়ে করেছে। রানী বলে, আমি আজ তোমার কাছ থেকে কিছুই লুকাবো না। তুমি কি জানো মিউ কেন ইমোর্টাল হতে পারেনি? কারণ তার ইমোর্টাল হওয়ার পিছনে আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। আমি মিউকে অনেক বেশি ভালোবাসতাম। আমি তাকে বলেছিলাম, কিন্তু সে বলে তার প্রেমিকা মারা গিয়েছে, তাই সে তার জায়গা কাউকে দিতে পারবে না। বাকি জীবনটা মিউ কাল্টিভেশন করে কাটাবে। এটা শুনে আমার কাল্টিভেশনের উপর অনেক বেশি ঘৃণা হতে থাকে। তাই আমি এমন দুনিয়া বানাবো যেখানে কখনো কাল্টিভেশন থাকবেই না। তার এসব কথা শুনে জুনলিন বলে যত চেষ্টাই করুক সে কাজটা করতে পারবে না। তখন কারো পায়ের আওয়াজ শুনে জুনলিন সেখান থেকে চলে যায়। রানী তার গার্ডকে বলে দেয় প্রত্যেকের কাছে এ খবর ছড়িয়ে দেওয়ার জন্য। জুনলিন একজন রাজকুমার হওয়ার পরও ডেমনদের সাথে মিলিত আছে, এমনকি সে নিজের মাকেও আঘাত করার চেষ্টা করছে আর তাকে মারারও অর্ডার দেয়। অন্যদিকে ওল্ফ ডেমন সেখান থেকে চলে যায়। আর এদিকে ইউমিং ফ্যাংইউকে এভাবে মরতে দেখতে পারছিল না। তাই সে তার বাবাকে বলে, অনেক বছর পর আমি কাউকে ভালোবাসতে পেরেছি। আমি চাই আপনি যেন এই মেয়েটাকে ছেড়ে দিন। ডেমন লর্ড কিছুক্ষণের জন্য অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল, কারণ তার ছেলে তাকে এ দ্বিতীয়বারের মতো বাবা বলে ডাকছে। কিন্তু সে বলে এটার জন্য অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। অন্যদিকে মিউইয়াওয়ের মেট জাওজি শহর প্রত্যেককে ছেড়ে দেয় আর নিজের কাজের জন্য প্রত্যেকের কাছে ক্ষমা চায়। ফ্যাংইউকে এভাবে মরতে ইউমিং দেখতে পাচ্ছিল না, তাই সে তার বাবাকে বলে প্রয়োজনে সে ডার্ক নাইট কোডের বিরুদ্ধে যাবে। তারপরও সে ফ্যাংইউকে বাঁচাতে চায়। এটা বলে সে তার সম্পূর্ণ এনার্জি দিয়ে ফ্যাংইউকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ইউমিং এর এনার্জি যথেষ্ট ছিল না, তাই সে পড়ে যায়। নিজের ছেলের এমন অবস্থা দেখে ইউমিং এর বাবা তাকে হেল্প করার চেষ্টা করে, তাও কিছু হয় না। ইউমিং আবারও চেষ্টা করে, কিন্তু তারপরও সে নিচে পড়ে যায়। তাদেরকে হেল্প করার জন্য জুনলিন আসে। তার এনার্জিও এত বেশি ছিল না যে লাইটেনিং থান্ডারের মধ্যে থেকে ফ্যাংইউকে বের করবে। সেও নিচে পড়ে যায়। এসব দেখে ফ্যাংইউ কান্না করতে শুরু করে আর বলে কেউ যেন তার জন্য কোনো স্যাক্রিফাইস না করে। ফ্যাংইউর তখন হঠাৎ করে অন্য একটা জায়গায় চলে যায়, যেখানে সে তার মাস্টার মিউকে দেখে। মিউ বলে, তোমার কি মনে আছে তুমি আমাকে প্রমিস করেছিলে নিজের এনার্জি সবসময় অন্যদেরকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করবে। ফ্যাংইউ বলে, একদমই না, কারণ আগের যে ফ্যাংইউ ছিল আমি তো সে নই, তাহলে আমি এসব কিভাবে করব। তখন ফ্যাংইউর সাথে তার আগের যে ফ্যাংইউ ছিল সে দেখা করে। সে বলে, আমি আর তুমি দুজনেই এক। ইমর্টাল ফ্যাংইউ বলে, তোমার উচিত প্রত্যেককে হেল্প করা। আমরা তখন ফ্যাংইউর কপালে তার এনার্জিগুলো দেখতে পাই, যেটা মিউর ছিল। মিউ তাকে কিছু এনার্জি দেওয়ার জন্য ফ্যাংইউর সম্পূর্ণ কাল্টিভেশনটা আবারও জেগে ওঠে। ফ্যাংইউ এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে তার পাওয়ারের সাহায্যে সে এনার্জি ব্যারিয়ারটাই ধ্বংস করে দেয়, যেটা দেখে আবার ডার্ক নাইট কোডের হেড অনেক বেশি অবাক হয়। সে এরপর তার ছেলেকে বলে তার যেহেতু একটা হাত কেটে গিয়েছে, তাই সে ডার্ক নাইট কোডের এখন কোনো কাজেই আসবে না। ইউমিং যেন তাদের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে এখান থেকে চলে যায়। বেচারা ইউমিং এর এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল, তারপরও তার বাবা তাকে এখান থেকে চলে যেতে বলছিল। ফ্যাংইউর প্রত্যেকের পর জুনলিনের কাছে দৌড়ে আসে
এটা দেখে ইউমিং এর অনেক বেশি খারাপ লাগে। সে চলে যেতে চাইলে ফ্যাংইউ তাকে দাঁড়াতে বলে। ইউমিং ফ্যাংইউকে বলে, আমাকে ডেকে লাভ নেই, আমি যা করেছি নিজের ইচ্ছেতে করেছি। যদি আমার কাছে পাওয়ার থাকতো তাহলে আমি সময়কে আগে নিয়ে যেতাম, আর জুনলিনের আগে আমি তোমার কাছে পৌঁছে যেতাম, তাহলেই হয়তো তুমি আমাকে ভালোবাসতে। তার এসব কথা শুনে আবার জুনলিনেরও খারাপ লাগে। তারপরেও সে ফ্যাংইউকে বলে ইউমিং যেভাবে বেঁচে থাকতে চায় তাকে সেভাবে যেতে দেওয়া উচিত। অন্যদিকে আমরা ওল্ফ ডেমনকে দেখি যে প্রত্যেকটা সৈন্যকে মারছিল। ডেমনটার সাথে জুও পেরে উঠছিল না, তাই সে অনেক আহত হয়। সে এরপর তার বোন মিউইও এর সাহায্যে একটা গুহায় যায়। মিউইওকে বাহিরে রেখে সে গুহার মধ্যে প্রবেশ করে, যেখানে সে ডেমনিক এনার্জিগুলো প্র্যাকটিস করত। জুওকে এখানে কাল্টিভেশন করতে মিউইও দেখে নেয়। তার অনেক বেশি খারাপ লাগে। জুও বলে, আমি যা করছি সমস্ত কিছু সেলেস্টিয়াল ফেরেসকে বাঁচানোর জন্যই করছি, আর আমি ফ্যাংইউর থেকে হাঁটতে চাই না। মিউইও বলে, আমি এটা বিশ্বাস করি না। আমি এতদিন ধরে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে আসছি, আর তুমি এসব সেলেস্টিয়াল ফ্যালেসের জন্য না, বরং নিজের জন্য করছো। মাস্টারকে গিয়ে আমি সব কিছু বলে দেব, যাতে সে তোমাকে থামাতে পারে। সে যাওয়ার আগে জুও তার উপর অ্যাটাক করে। সে তার বোন হওয়া সত্ত্বেও জুও নিজের বোনকে মেরে ফেলে। তার কাছেও এটা অনেক খারাপ লাগে, কিন্তু জুয়োর কিছু করার ছিল না। এরপর জুও আরও অনেক বেশি কাল্টিভেশন করে, যার কারণে সে অনেক হাই র্যাঙ্কের একটা ডেমনে পরিণত হয়। ওল্ফ ডেমনকে প্রত্যেকটা সৈন্য ঘিরে রাখছিল। ফ্যাংইউ ওখানে আসলে প্রত্যেকে বলে, তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করাতে চাও তাহলে এই ওল্ফ ডেমনটাকে মেরে ফেলতে হবে। যেটা শুনে ওল্ফ ডেমন ফ্যাংইউকে বলে তাকে মেরে ফেলার জন্য। ফ্যাংইউ এটাতে রাজি হয় না। ফ্যাংইউ তার ভাষা বুঝতে পারত, কিন্তু কেউই বুঝতে পারত না। ওল্ফ ডেমন বলে, আমি জানি আমার বাচ্চাদের মৃত্যুর পেছনে তোমার কোনো কারণ নেই, কিন্তু তারপরও তুমি আমাকে মেরে ফেলো। কিন্তু ফ্যাংইউ রাজি না হলে সে ফ্যাংইউর উপর অ্যাটাক করার চেষ্টা করে। যদিও এটা মিথ্যে ছিল, তারপরও ফ্যাংইউ নিজেকে বাঁচানোর জন্য ওল্ফ ডেমনটাকে মেরে ফেলে। এটা দেখে ফ্যাংইউর তো অনেক বেশি কষ্ট হয়। তার থেকেও বেশি কষ্ট হয় ওল্ফ ডেমনটা যখন নিজের বাচ্চাদের কাছে গিয়ে সেখানে মারা যায়। সময়টা এমনই ছিল, ফ্যাংইউ কিছু করতেও পারছিল না। ডেমনটা মারা যাওয়ার পর সে স্টার শহরে পরিণত হয়। এটা দেখে ফ্যাংইউ বুঝতে পারে এটাই হচ্ছে স্টার শহরের তৃতীয় টুকরোটা। এখন ফ্যাংইউর কাছে 3টে টুকরোই চলে এসেছে। ফ্যাংইউর দুজন বন্ধু মিলে প্রত্যেকটা সৈন্যকে বোঝাতে থাকে রানী তাদেরকে যা বলেছে সবকিছুই মিথ্যা। তারা বিশ্বাস না করলে ফ্যাংইউ বলে, আমার কাছে এই স্টার শহরের তৃতীয় টুকরোটাও চলে এসেছে। এখন আমাকে আমার স্পিরিট রিংটি খুঁজতে হবে, তাহলে আমি আমার মাস্টার মিউকে বাঁচাতে পারবো। মিউর কথা শুনে প্রত্যেকটা সৈন্য এবার বুঝতে পারে তারা তাদেরকে সত্য কথাই বলছে। রানী যখন জানতে পারে ফ্যাংইউর কিছুই হয়নি সে লাইটেনিং পাওয়ারের মধ্যে, তাই সে জুওকে ডেকে বলে যে করেই হোক তাকে ফ্যাংইউকে মেরে ফেলতে হবে। তার জন্য সে যেন তার পরিবারের ব্যবহার করে। যেটা শুনে আবার জুয়োর ভালো লাগে না, কারণ সে ইনোসেন্ট লোকদেরকে মারতে চায় না। রানী তাকে জোর করাতে সে তার কথাতে হ্যাঁ বলে। রানী এবার জুয়োর উপরেও বেশি বিশ্বাস করতে পারছিল না। সে জুয়োর কাছ থেকে আইস ব্রেসলেটটা নিয়ে নেয়। জুও এরপর একাডেমিতে যায়, যেখানে ফ্যাংইউ আগে থেকে ছিল। সে বলে, তুমি এখানে কেন এসেছো? ফ্যাংইউ বলে, তুমি আমাকে আমার স্পিরিট রিংটি দিয়ে দাও। আমি যখন আমার মাস্টার মিউকে জাগিয়ে দেব তখন তুমি সমস্ত সত্য কথা জানতে পারবে। আসলে মিউয়ের আত্মা এসে ফ্যাংইউকে বাঁচিয়েছিল। মিউর এখনো জ্ঞান ফিরেনি। জুও বলে, তুমি মিথ্যা কথা বলছো, কারণ আমি তোমাকে জানি তুমি কখনোই সত্য কথা বলবে না। তাই সে তার স্পিরিট রিংটা নিয়ে ইলিউশন মিররের মধ্যে ফেলে দেয়, যেটাতে যেতে দেখে ফ্যাংইউ তার স্পিরিট রিংটা নেওয়ার জন্য সেখানে চলে যায়। তাকে যেতে দেখে জুও খুশি হচ্ছিল, কিন্তু তখন সেখানে জুনলিন আসে। জুনলিন যখন ফ্যাংইউকে এই বিপদের মধ্যে দেখতে পায়, তাই সেও মিররের মধ্যে চলে যায়। এটা দেখে জুও ভাবে সবার চিন্তা হচ্ছে ফ্যাংইউকে নিয়ে, কিন্তু আমার চিন্তা তো কেউ করে না। এটা বলে জুও নিজেও সেই মিররের মধ্যে চলে যায়। মিররের মধ্যে ফ্যাংইউ নিজের অতীত সম্পর্কে দেখছিল, যেটা দেখে সে অনেক বেশি কনফিউজড, কারণ তার স্মৃতি এখনো ফিরে আসেনি। জুনলিনের জ্ঞান ফিরলে সে তার মাকে দেখতে পায়। তার মাকে দেখে সে এক মুহূর্তের জন্য খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার সে তার মাকে সরাসরি দেখতে পাচ্ছে। কিন্তু পরে সে বুঝতে পারে এ সম্পূর্ণ কিছুই হচ্ছে একটা ভ্রম। সে বলে সে তার মনে সব সময় থাকবে, কিন্তু তার মা তো অনেক আগেই মারা গিয়েছিল। এটা বলার পর তার মার চোখ থেকে পানি পড়তে শুরু করে, আর এরপর সে নিজে অদৃশ্য হয়ে যায়। সে এরপর ফ্যাংইউকে দেখে যে তার মাস্টারের সাথে আছে। অন্যদিকে ফ্যাংইউ তার মা আর বাবা দুজনকে একসাথে দেখছিল। তাদেরকে দেখে সে অনেক অবাক হয়, কারণ তার বাবা তো মারা গিয়েছে। সে তাদের সাথে বসে খাবার খাচ্ছিল।
তখন তাদের পেছনে সে জুনলিনকে দেখতে পায়। জুনলিন বলে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে, কারণ এই সবকিছুই হচ্ছে একটা ভ্রম। ফ্যাংইউ তখন নিজেকে সে পাহাড় থেকে পড়তে দেখতে পায়, যেখানে জুও তাকে ফেলে দিয়েছিল। কিন্তু এবারে জুনলিন তাকে বাঁচাতে আসে। সবকিছু আগের মতোই হচ্ছিল। জুও যখনই ফ্যাংইউকে মারতে যাবে, তার সামনে তখন জুনলিন চলে আসে। জুনলিন তখন জুয়োর উপর অ্যাটাক করে, যার কারণে জুয়োর মুখ থেকে রক্ত বের হতে থাকে। তারা দুজনে এটা দেখে অনেক বেশি অবাক হয় যে জুয়ো এতটাও নিচে নামতে পারে। গতবারের মতো সে এবারও ফ্যাংইউকে মারতে পারেনি, তাই সে তাদের দুজনের কাছে হার মেনে নেয়। আর হঠাৎ করে প্রত্যেকে সে মিরর থেকে বেরিয়ে আসে। ইলিউশন মিররের মধ্যে থেকে এই তিনজনের সাথে সাথে আমরা মিউকেও বেরিয়ে আসতে দেখি। অর্থাৎ সে এখন সম্পূর্ণ সুস্থ আর প্রত্যেকে তাকে দেখতেও পাচ্ছে। রানী যখন জানতে পারে মিউ ফিরে এসেছে আর প্রত্যেকে তাকে দেখতে পাচ্ছে, এবার সে শিওর হয়ে যায় যে মিউ সত্যি ফিরে এসেছে। তাই সে তার গার্ডকে বলে প্রত্যেকবার মিউর ওপর নজর রাখার জন্য। অন্যদিকে আমরা জাওজিকে দেখি যে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কারণ জুও মারা গিয়েছে। ফ্যাংইউ এরপর মিউয়ের সাথে দেখা করতে আসে আর সে ছোট্ট পাখিটাকে বলে, আমার মনে হয় মাস্টার মিউ নিজের পাওয়ারে এখানে এসেছে, কারণ আমি তো সে 3টা টুকরো একসাথ করিনি। ছোট পাখিটা তাকে মিথ্যে বলার চেষ্টা করে, কিন্তু ফ্যাংইউ তার মিথ্যে কথাটা ধরে ফেলে আর তাকে বলে, যদি তুমি আমাকে সত্য না বলো তাহলে আমি তোমাকে খাবার বানিয়ে খেয়ে ফেলবো। সে বলে মাস্টার মিউ তোমাকে বাঁচানোর জন্য তার অর্ধেক ফিনিক্স ব্লাড তোমাকে দিয়ে দিয়েছে। এই ফিনিক্স ব্লাডটা তার হার্টের মতো, তাই সে এটা তোমাকে দেওয়ার জন্য অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে। তখন সেখানে মিউ আসে। ফ্যাংইউ বলে সে কেন তার অর্ধেক ফিনিক্স ব্লাড তাকে দিয়েছে। মিউ বলে, কারণ আমি তোমার উপর অনেক বেশি বিশ্বাস করি আর তুমি তো আমার স্টুডেন্ট, তাই আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করতে চাই। ফ্যাংইউ বলে এরপর আমাদের কি করতে হবে। মিউ বলে এই সব কিছু আমাকে দিয়ে শুরু হয়েছে, তাই আমাকে এসব শেষ করতে হবে। জাওজি এরপর জুয়ানের সাথে দেখা করতে আসে, কিন্তু জুয়ান তখন ঘুমাচ্ছিল, তাই জাওজি একভাবে তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু এরপর সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে জুয়ানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে আর তখনই জুয়ানের ঘুম ভেঙে যায়। এটা দেখে জাওজি তার কাছ থেকে একটু দূরে সরে যায় আর সে অনেক লজ্জা পাচ্ছিল। জুয়ান বলে, তুমি কি শুধু আমার সাথে দেখা করতে এসেছো? জাওজি চলে যেতে চাইলে জুয়ান তাকে থামিয়ে দেয় আর হঠাৎ করে সে জাওজিকে কিস করে। জাওজি এটাতে অনেক বেশি অবাক হয়। জুয়ান বলে, আমি জানি তুমি এসবে অনেক বেশি অবাক হচ্ছ, কিন্তু আর যাই হোক আমি সবসময় তোমার সাইডে থাকবো। রানী এদিকে রাজাকে বাইরে তো নিয়ে আসে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে একটা পুতুল। রানী সবাইকে জুনলিনের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছিল। ওল্ড ফ্যাং তখন রানী সমস্ত কথা প্রত্যেককে বলতে চাইলেও রানী তাকেও জেলে ঢুকিয়ে দেয় আর প্রত্যেককে এটা বলে বোঝাতে থাকে যে রাজার অর্ডার জুনলিনকে যেন তারা কেউই বিশ্বাস না করে। মিও এরপর একটা গার্ডের মাধ্যমে রানীর কাছে একটা গিফট পাঠায়, যেটা হয়তো রানী একসময় মিউকে দিয়েছিল। এই গিফটটা দেখে রানী অনেক ইমোশনাল হয়ে যায় আর তার চোখ থেকে পানি পড়তে শুরু করে, যেটা দেখে ডেমন লর্ড বলে, মিউ সত্যি অনেক বেশি চালাক, কারণ সে কোনো যুদ্ধ না করে তোমাকে কান্না করাতে পেরেছে। রানী বলে, এমন কিছুই না, আমি আমার অতীত ভুলে গিয়েছি। এটা বলে সে সেই গিফটটা ফেলে দেয়। ডেমন লর্ডের পর সেই গিফটটা নিয়ে মিউর কাছে আসে আর বলে রানী বলেছিল সে তার ফার্স্ট ভুলে গিয়েছে, তাই এসব করে কোনো লাভ নেই। এরপর আমরা একাডেমি সে টিচারটাকে দেখি যে প্রত্যেকটা স্টুডেন্টকে একসাথ করে বলে তাদেরকে যেন হেল্প করতে। সেখানে থাকা কিছু স্টুডেন্ট বলে, আমরা এখানে পড়তে এসেছি, তাহলে আমাদের কেন এই একাডেমির জন্য নিজেদের জীবন দিতে হবে। যেটা শুনে আবার মিউ অনেক বেশি রাগ হয় আর বলে, আমি ভাবতেও পারিনি এই একাডেমিতে এমন মানসিকতার স্টুডেন্টও চলে এসেছে। তখন আবার তার মুখ থেকে অনেক রক্ত বের হতে থাকে, যেটা দেখে ফ্যাংইও বলে, আমি কিছুই করতে পারছি না, না আমি আপনাকে সাহায্য করতে পারছি আর না জুনলিনকে। মিও বলে, যদি আমাদের এই ব্যাটেলটা জিততে হয় তাহলে তোমাকে সম্পূর্ণ কাজ করতে হবে, তার জন্য তোমাকে তোমার পাওয়ারটা ফিরে পেতে হবে। ফ্যাংইও বলে, কিন্তু তারা এটা কিভাবে করবে? মিও বলে, এসব করতে হলে আমাদেরকে আগে সময়কে পিছনে নিতে হবে, তাহলে এটা সম্ভব। যেটা শুনে ফ্যাংইও বলে সেটার জন্য প্রস্তুত আছে। তার যাওয়ার পর সেখানে জুনলিন আসে, যে তাদের কথাগুলো শুনছিল। সে বলে ফ্যাংইউকে কেন আবার সময়কে পিছনে নিয়ে যেতে হবে আর তার পাওয়ারটা ফিরিয়ে আনতে হবে। মিউ বলে, আমি এসব কিছুই করতে পারি না, আমি ফ্যাংইউকে এসব কিছু থেকে দূরে রাখার জন্য মিথ্যে বলেছিলাম। যদি জুনবু একাডেমির প্রত্যেকটা স্টুডেন্ট মিলে আমার সাথে থাকে তাও আমি রানীকে হারাতে পারবো না, তাই আমার মনে হয় তাকে এসব কিছুর থেকে দূরে রাখাই ভালো। এখানে এই সিনটা কাট হয়। এরপর আমরা জুনলিনকে দেখি যে ফ্যাংইউকে কোনো একটা জায়গায় এনে শুইয়ে দিয়েছে।
এরপর সে একটা সিক্রেট রুমে যায়। এখানে এসে সে আইস ব্রেসলেটটা পেয়ে যায়। ব্রেসলেটটা নিয়ে যাওয়ার আগে সেখানে ডেমনদের লিডার চলে আসে। সে জুনলিনকে এমনভাবে ধরেছিল জুনলিন নিজের পাওয়ার ইউজ করতে পারছিল না, তাই সে ব্রেসলেটটা দূরে একটা ফেলে দেয় যাতে ডেমনরা এই ব্রেসলেটটা খুঁজে না পায়। ডেমন লিডার এরপর জুনলিনের বুকে তলোয়ার দিয়ে আঘাত করে। আর এখানে কি হয়েছে আমাদের দেখানো হয় না। রানী এদিকে তার বোনের সাথে দেখা করতে এসেছে, যাকে আবার জাউজিও দেখে নেয়। জাউজি ভাবছিল তার মায়ের সাথে রানী হঠাৎ কেন দেখা করতে এসেছে। ফ্যাংইউয়ের জ্ঞান ফিরলে সে প্রথমে জুনলিনের কথা জিজ্ঞেস করে। মিউ বলে সে কাল্টিভেশন করতে গিয়েছে। ফ্যাংইউয়ের এটা বিশ্বাস না হলে সে চলে যেতে চায়, কিন্তু মিউ তাকে আটকে বলে যদি আমাদের পুরো সেলেস্টিয়াল ফেলেসটাকে বাঁচাতে হয় তাহলে এটাই আমাদের একমাত্র উপায়। রানী তার বোনকে বলে আমি আশা করি তুমি আমার সাইডে থাকবে, কিন্তু তোমার যে মেয়ে আছে সে তো ফ্যাংইউয়ের পিছনে সারাক্ষণ ঘুরে, এমনকি সে ফ্যাংইউকে সবসময় প্রোটেক্ট করতে চায়, তাই আমি চাই তুমি তাকে বোঝাও। জাউজি এরপর তার মায়ের সাথে দেখা করে আর বলে রানীর সাথে সে কেন দেখা করেছে। তার মা বলে যদি তুমি জুনলিন আর ফ্যাংইউর ব্যাপারে কথা বলতে চাও তাহলে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। যেটা শুনে জাউজি বলে সে কেন করতে পারবে না। সে তার মাকে এসব ব্যাপারে জিজ্ঞেস করে। তার মা বলে কারণ আমার পাওয়ার এতটাও নেই যে আমি রানীর সাথে লড়াই করে যে করে হোক তোমাকে বাঁচাতে পারবো, তাই ভালো তো এটাই হয় যে তুমি চুপ করে থাকো। জাউজি বলে ঠিক আছে, যদি ফ্যাংইউকে বাঁচাতে গিয়ে সে নিজেও মারা যায় তারপরও সে সবসময় ফ্যাংইউয়ের সাথে থাকবে। অন্যদিকে আমরা ফ্যাংইউকে দেখি সে মিউয়ের কাছ থেকে জানতে পারে তার জন্য আইস ব্রেসলেট আনতে গিয়ে জুনলিন মারা গিয়েছে। এটা শুনে তার মুখ থেকে অনেক ব্লাড বের হতে থাকে আর সে নিজেও যেন একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। জুয়ান জাউজিকে বলে তুমি সবসময় ফ্যাংইউর খেয়াল রাখবে আর আমি সেলেস্টিয়াল প্যালেস যাচ্ছি কারণ আমার তাদের সাথে অবশ্যই থাকতে হবে। তার যাওয়ার আগে জাউজি তাকে জড়িয়ে ধরে আর বলে তোমার কি সেখানে যাওয়া এতটাই জরুরি। এটা শুনে জুয়ান তাকে প্রমিস করে আর বলে যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে এখানে সুরক্ষিত রাখবে আমিও সেখানে সুরক্ষিত থাকব, আর এই লড়াইটা শেষ হলে আমি তোমার সাথে দেখা করতে আসব। এদিকে ডেমন লর্ড তো এখানে যুদ্ধ শুরু করে দিয়েছে। সে এমন একটা এনার্জি ব্যারিয়ার তৈরি করে যেখানে নিচে প্রত্যেকে মারা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে এনার্জি ব্যারিয়ারটা ভেঙে যায়, যেটা আসলে মিউ করছিল। মিউকে দেখে ডেমনদের লিডার বলে তুমি এখানে মরতে কেন এসেছো, কারণ তুমি খুব ভালো করেই জানো আমার পাওয়ারের সাথে তুমি কখনোই পেরে উঠবে না, তাই এখান থেকে চলে যাও। কিন্তু তারপরও মিউ সবাইকে বাঁচানোর জন্য আবারও চেষ্টা করে, কিন্তু সে পারে না আর তাকে বন্দি করে বলে যদি রানী আমাকে না বলতো তোমাকে বাঁচিয়ে রাখার জন্য তাহলে অনেক আগেই তোমাকে মেরে ফেলতাম। প্রত্যেকটা স্টুডেন্ট এরপর একটা গুহার মধ্যে চলে যায় আর তারা ভাবতে থাকে এই জায়গাটা কিছুক্ষণের জন্য সেফ হবে, কিন্তু এরপর তাদেরকে অন্য একটা জায়গায় যেতে হবে। জুয়ান এরপর ফ্যাংইউকে দেখে যে এক কোনায় বসে কান্না করছিল, কারণ সে বুঝতে পারছে না হঠাৎ কি হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না জুনলিন মারা গিয়েছে। সে যখন প্রত্যেকের কথা শুনে নেয় তখন সে বলে এমন একটা জায়গায় আছে যেখানে আমরা প্রত্যেকে লুকোতে পারবো। এরপর সে তাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে আসে যেখানে ফ্যাংইউকে জুনলিন নিয়ে এসেছিল। সে বলে এই জায়গাতে ডার্ক নাইট কোডের একজন লোকও আসতে পারবে না। সে এখানে এসে তো জুনলিনের কথা ভাবতে থাকে। রানী যখন জানতে পারে একটা স্টুডেন্টকেও তারা কোথাও পাচ্ছে না তখন সে অনেক রেগে যায়। ডেমন লর্ড বলে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ মিউ এখনও তাদের হাতে আছে। যদি তারা এটা বলে দেয় কিছুদিনের মধ্যে তারা মিউকে মেরে ফেলবে তখন তো অবশ্যই তার স্টুডেন্টরা বেরিয়ে আসবে। রানী প্রথমে এটাতে রাজি হয় না, কারণ সে মিউকে অনেক ভালোবাসতো। পরে সে বলে দেয় যদি এটাই একটা রাস্তা হয় তাহলে সে এটা করতে রাজি আছে। রানী এরপর মিউয়ের সাথে দেখা করে। মিউ তাকে দেখে বলে আমি তোমাকে প্রথমে যেমন দেখেছিলাম তুমি এখন একদমই নও, কারণ তুমি অনেকটাই বদলে গিয়েছো। রানী বলে এটা তো আমি তোমার জন্যই করেছি। আমি আর আমার বড় বোন মিলে তোমার সাথে কাল্টিভেশন শুরু করেছিলাম। আমিও তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার জায়গায় আমার বড় বোনকে চুজ করেছো। তারপরও আমি তোমাকে কিছু বলিনি। তার মারা যাবার পর আমি ভেবেছিলাম আমি তোমাকে পেতে পারি, তাও তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছো, এটা বলে যে তুমি তোমার বাকি জীবনটা কাল্টিভেশন করে কাটাবে। কিন্তু এবারে আমি তোমাকে পুরোপুরি মেরে ফেলবো, যাতে আমি সবকিছু শেষ করতে পারি তোমার সাথে সাথে। এটা শোনার পর মিউ আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে এখন এসব কিছু জুনলিন আর ফ্যাংইউর উপর নির্ভর করছে। অন্যদিকে আমরা ফ্যাংইউকে দেখি যে মন খারাপ করে বসেছিল। জুয়ান আর ফ্যাংজি জাউজের ব্যাপারে কথা বলছিল। জুয়ান বলে জাউজের মধ্যে এমন একটা বিটস আছে যা ব্যবহার করলে জাউজের মধ্যে অনেক পাওয়ার চলে আসবে আর তার কাল্টিভেশন অনেক বেড়ে যাবে, কিন্তু এটাতে ঝুঁকি আছে। এই বিটস আমরা একবার ব্যবহার করার পর জাউজির শরীর নষ্ট হয়ে যাবে।
ফেংজি বলে এই কথাটা যেন তাকে কেউ না বলে, কিন্তু জাওজি পিছন থেকে তাদের কথাগুলো শুনছিল। অন্যদিকে আমরা ইউমিংকে দেখি যে ফ্যাংইউর কাছে চলে এসেছে আর তাকে বলে তুমি এখানে শুয়ে আছো, আর অথচ প্রত্যেকে এটা ভেবে অনেক বেশি অস্থির যে তুমি মারা গিয়েছো। জুনলিন বলে আমি এখানে যখন আইস ব্রেসলেটটা পেয়ে গিয়েছিলাম তখন ডেমনদের লিডার আমাকে এখানে বন্দি করে রেখেছে। আমি চাই তুমি ফ্যাংইউ এর ফিনিক্স ব্লাডটা তার কাছে পৌঁছে দাও। ইউমিং বলে তোমার এই খবরের জন্য ফ্যাংইউ অনেকটাই ভেঙে পড়েছে, কিন্তু আমি তাকে আর এভাবে দেখতে পারবো না। সে জুনলিনকে এমন একটা পিল খাওয়ায় যার কারণে সে কিছু ঘন্টার জন্য গায়েব হয়ে থাকতে পারবে। সে ফ্যাংইউর ফিনিক্স ব্লাডটা নিয়ে ওখান থেকে যাওয়ার সময় ডেমন লর্ড তাকে আটকাতে চায়, কিন্তু কিছু মনে করে সে তাকে ছেড়ে দেয়। ফ্যাংইউ এদিকে রানীকে হারানোর জন্য সোজা তার প্যালেসে চলে আসে। রানী বলে তোমার তো সাহস আছে, আমার সাথে লড়াই করার জন্য সরাসরি এখানে চলে এসেছো। তখন সেখানে ডেমন লর্ড আসে আর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। ফ্যাংইউ সাধারণত ডেমন লর্ডের সাথে পেরে উঠছিল না, তখন সেখানে ইউমিং আসে আর তাকে তার ব্রেসলেটটা দিয়ে দেয়। রানী যখন বুঝতে পারে তার প্ল্যানটা ফেল হয়ে যাচ্ছিল তখন সে ডেমন লর্ডকে বলে ফ্যাংইউকে আটকানোর জন্য। সে ফ্যাংইউকে আটকানোর আগে সেখানে ফ্যাংজি, জুয়ান আর জাওজি চলে আসে। তারা তিনজন মিলে ডেমন লর্ডকে আটকাচ্ছিল যাতে সে ফ্যাংইউর কাছাকাছি পৌঁছাতে না পারে। এদিকে জুনলিন মিউকে বাঁচানোর জন্য আসে। মিউ বলে অনেক দেরি হয়ে গিয়েছে, তুমি ফ্যাংইউর কাছে যাও, কারণ সে একাই রানীর সাথে লড়াই করবে। জুনলিন যাওয়ার আগে মিউ তার শেষ এনার্জিটুকু জুনলিনকে দিয়ে দেয় যাতে সে ফ্যাংইউকে সাহায্য করতে পারে। এদিকে এরা তিনজন মিলেও ডেমন লর্ডের সাথে পেরে উঠছিল না। তখন জাওজির মনে পড়ে তার মধ্যে থাকার বিটসটা সে ব্যবহার করতে পারবে। সে যখন এটা করছিল এসব দেখে আবার জুয়ানের অনেক বেশি খারাপ লাগে। সে তাকে আটকানোর চেষ্টা করে। জাওজি তখন ফ্যাংইউর দিকে দেখে, কারণ ফ্যাংইউ তার জন্য অনেক কিছু করেছে, তাই এখন তারই কিছু করা উচিত। এরপর সে রেড বিটসটার ব্যবহার করে আর তার মধ্য থেকে অনেক বেশি পাওয়ার বের হয়। তার পাওয়ারের কারণে সে ডেমন লর্ডকে কিছুক্ষণের জন্য আটকাতে পারে। তখনই জুয়ান তার হাত ধরে নেয় আর বলে যদি আমাদের কপালে এটাই লেখা আছে তাহলে আমি এটাই মেনে নেব, আমি তোমার সাথে যেতে চাই। এরপর তারা দুজনে সেখানে গায়েব হয়ে যায়। আর ততক্ষণে ফ্যাংইউ ফিনিক্স ব্লাডটা নিজের মধ্যে কনভার্ট করতে পেরেছে। ফ্যাংইউর একা আঘাতে সে এরপর ডেমন লর্ডকে মারতে চায়। ইউমিং নিজের বাবার এই অবস্থা দেখে ফ্যাংইউকে আটকানোর চেষ্টা করে। এটা দেখে ডেমন লর্ড অবাক হয়ে ভাবতে থাকে সে তার ছেলেকে বের করে দিয়েছিল, অথচ এ সময়েও তার ছেলে তার সাথেই আছে। তখন সেখানে জুনলিন আসে। জুনলিনকে দেখে তো ফ্যাংইউ অনেক বেশি খুশি হয়। আর এরপর ডেমন লর্ড সেখানেই মারা যায়। সে মারা গিয়েছে দেখে তো রানীর আর কোনো পাওয়ারই কাজ করবে না, কারণ সে এসব কিছু ডেমনদের লিডারের সাহায্যে করছিল। তাই সে বলে আমি কখনোই তোমাদের কাছে হার মানব না, কিন্তু শেষ পর্যন্ত তোমাদের কাছে আমার হারতে হলো। এটা বলে সে নিজে সুইসাইড করে। এসব কিছু শেষ হওয়ার পর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে ফ্যাংইউ এর বিয়ের দিন দেখি তার মা তাকে রেডি করছিল। ফ্যাংইউকে তখন জাওজি আর জুয়ান মিলে দেখছিল। তারা তাকে দেখে অনেক বেশি খুশি হয়। আসলে তারা দুজনে এনার্জিতে কনভার্ট হয়ে গিয়েছে, তা তাদেরকে কেউই দেখতে পাচ্ছিল না। এরপর ফ্যাংইউর বিয়ে হলে সে নিজের রুমে বসেছিল। আর এখানে আমাদের এই ড্রামাটি শেষ হয়। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে এই ড্রামাটা অনেক ভালো লাগবে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহ হাফেজ।